শুনেন, মূর্তি তৈরি নিয়ে বাধা দেওয়া, মূর্তি থাকতে না দেওয়ার হুঙ্কার, এগুলো কোনোটাই আসলে ধর্ম না, এই সবগুলি হলো রাজনীতি। এখন রাজনীতি এগুলো নিয়ে রাজনীতি করলে যাদের লাভ হয় তারা এগুলি জিয়ে রাখার চেষ্টা করে। এটি হলো গিয়ে মানে একদম মানে বটম লাইন আর কি। তারপরে চলতে থাকবে, আগামীতে এখানে হবে আলোচনা, এর প্রতিবাদে ওপারে হবে, আবার ওপারের প্রতিবাদে এপারে হবে। মোটামুটি পরিবেশটা উত্তপ্ত থাকবে। এই উত্তপ্ত তার থাকলে পরে কারো কারো লাভ হবে, তারা তাদের রাজনৈতিক ফয়দাই করবে, এগুলি চলবে। এখন এটা আমাদের এই সাবকন্টিনেন্টে এখন এগুলি চলছে, কি ভারত, কি পাকিস্তান, কি বাংলাদেশ, এগুলি চলছে রে ভাই। এখান থেকে আবার রাষ্ট্র বলেন, পলিটিক্যাল পার্টি বলেন, সবাই এই সমস্ত ঘটনাগুলিকে আবার এক ধরনের হাওয়াও দিচ্ছে, তারা এগুলো টিকিয়ে রাখতেও চাচ্ছে। কারণ আমাদের তো এগুলি দেখা ছাড়া আর কোনো পথ আমি দেখি না। সরকারের উচিত এগুলিকে খুব কঠোর হস্তে দমন করা। যারা এগুলি করে এই পক্ষ উপক্ষ, এই যারাটা কারা, সরকার যদি মনে করে যে এই লোকগুলি আমার, মানে যেগুলির সঙ্গে বেশি লোকের সেন্টিমেন্ট জড়িত, এই সেন্টিমেন্টটা কিন্তু উস্কে দেওয়া হয়। এই সেন্টিমেন্ট কিন্তু তাদের যারা দেখবেন এই সেন্টিমেন্ট নিয়ে এখন মানে হুঙ্কার দিয়ে রাস্তায় পড়তেছে, এরা কিন্তু 2 দিন আগে ওইগুলো ভাবে নাই, তাদের কিন্তু ভাবানো হয় যে তোমার এটা ভাবা উচিত, এটা ভাবলে তোমার সুবিধা হবে। এবং যারা এগুলি করে তাদের কিছু সুবিধা তারা পাওয়ার চেষ্টা করে এর মাধ্যমে। দেখবেন এটার সঙ্গে আরো অনেক কিছু জড়াই যাবে। জানেন, আপনি যদি আমার ব্যক্তিগত মতামত নেন, যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী একটা মূর্তি বানাতে চায়, এটা তার ব্যাপার। যদি সে মূর্তিটা যদি তার জমিতে বানায়, আপনি কে থামানোর? সে করতে পারবে না। আপনি যদি আপনার জমিতে ওয়াকফ করে দিয়ে সেখানে একটা মসজিদ বানাতে পারেন, এটা আমি বাধা দিতে পারবো? আমি বলতে পারবো যে এখান থেকে মানে আপনার 100 গজ দূরে আরেকটা মসজিদ আছে, তুমি এটা বানাতে পারবা না? বলতে পারবো? বলতে পারা উচিত। রাষ্ট্রের বলে দেওয়া উচিত যে তুমি কতটুকু দূরত্ব তুমি মসজিদ বানাতে পারবা। কিন্তু ধর্ম জিনিসটা এমন, এটা মানুষের তো ব্যক্তিগত চিন্তার ব্যাপার। আমি আমার জমিতে করবো, আপনার সমস্যাটা কি? তো এখন যদি কেউ মসজিদের ব্যাপার জন্য যেটা প্রযোজ্য, একই জিনিস মন্দিরের জন্য প্রযোজ্য হতে পারে। যদি করে হিন্দু ধর্মাবলম্বী বলে, কিন্তু সেটা তো না। বিষয়টা হচ্ছে যে হুমকিটা এরকম যে এখানে বাংলাদেশে কোনো মূর্তি থাকবে না, এবং আবারও সেই তৌহিদি জনতার নামে এই হুমকি যে দিবে, এই হুমকি যে উচ্চারণ করবে, তাকে যদি তৎক্ষণাৎ ধরা হয়, তাকে যদি তৎক্ষণাৎ ধরে এনে আইনে সোপর্দ করা হয়, তারপর যা বিচার যা হবার হবে, কিন্তু তাকে বাইরে থাকতে দেওয়া হবে না। তাহলে দেখবেন এই সমস্যাগুলি মিটে যায়। কিন্তু তা তো করবে না, ওকে আরো প্যাম্পারিং করা হবে। এখন বিভিন্ন দল একবার পিছনে দাঁড়িয়ে গেছে। তৌহিদি জনতা এই শব্দটাই হলো একটা মতলবী মানে নাম, যখন আর কোনো নাম নাই তখন তৌহিদি জনতা। যত তৌহিদি জনতার নাম আমাদের এই দেশে ঢাকা শহরে বলেন আপনি, যত অঘটন ঘটছে, এর দায় দায়িত্ব কিন্তু পরে কেউ নেয় না। দায় দায়িত্ব কিন্তু পরে কেউ নেয় না। ওই যে আপনার পত্রিকা অফিসের সামনে জিয়াফত করবে, হ্যান করবে, আমরা কারা? আমরা তৌহিদি জনতা। ঢাকা ইউনিভার্সিটির মেয়েকে ওনা পড়ানো শিখাচ্ছে, এরা কারা? আমি তৌহিদি জনতা। পরে কিন্তু এর দায়িত্ব আর কেউ নেয় না। যখন আমাকে বেকারে দেখে তখন দায়িত্ব করে না। আর যখন উত্তেজনা ছড়ানো দরকার পড়ে তখন ওগুলি বলে। এটা আসলে বলা লাগে না, বোঝাই যায় যে তারেক রহমান সাহেব প্রথমে ভারত যাচ্ছেন না, অন্য কোনো দেশে যাচ্ছেন। এটাকে ভারত হয়তো তাদের কূটনৈতিকভাবে মনে করে যে তাদের এটা প্রাপ্য ছিল। তারা মনে করে বাংলাদেশ ছোট একটা দেশ, প্রথমে আসবে, আমার এখানে এসে নিয়ে আমাকে অর্ঘ্য দিয়ে যাবে যে হে প্রভু আমরা আসলাম। এভাবে তো তারা অভ্যস্ত, তাই না? অনেকদিন ধরে পেয়ে আসতেছে। তো এইবার ব্যতিক্রম হয়েছে, পছন্দ তো হয় না রে ভাই। আবার আমাদের দিক থেকে আমি বলি, আমাদের এবার পছন্দ হবে কেন? আমাদের তো পররাষ্ট্রমন্ত্রী প্রথম আপনাদের এখানে গেছিল। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর বা বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রী প্রথমে তো সফর করছে ইন্ডিয়াতে, দিল্লিতে গেছে। এবং দিল্লিতে যে দেখা হয় না, ওখান থেকে অবশ্যই আন্দামান চলে গেছে, যে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসছে। এটা ভালো। অনেকে বলে উনি নাকি আসলে ভোট চাইতে গেছিল। ঠিক আছে, মানলাম ভোট চাইতে গেছিল, কি করতে গেছিল আমি তো আর শুনি নাই, আমি মানলাম ভোট চাইতে গেছিল তো যাওয়ার পর ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যে তলানিতে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, সেখান থেকে কি 1 মিলিমিটার পর্যন্ত উপরে উঠছে রে ভাই। আমি অন্য সমস্ত প্যারামিটার বাদ দেন, নর্মাল একটা লোক, আমাদের এখানে লোকজন বেড়াইতে গেলে বিদেশে যেতে চাইলে ভারত যায়, চারদিকে ভারত অল্প খরচে যাইতে পারে। আমাদের টুরিস্ট ভিসা কি তারা ওপেন করছে? করে নাই তো। তাহলে আমরা এটা নিয়ে হাউকাউ করতেছি, আমরা যারা দেশে আছি বলি তাহলে কেন গেল, যে কি লাভ হইলো, পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, অমুক তমুক কত কথা বলি, আমি তো বলি। এখন এখান থেকে তারা কেমন সব শিক্ষা নেয় যে গেলে তো কোনো কাম হয় না, যেখানে গেলে কাজ হবে না, যাই গেছে।
আর আমি কোথায় যাব না যাবো এটা আমার ব্যাপার, এটা আমি আপনাকে বলে যাবো না রে ভাই। তাহলে আমি সভরেন কান্ট্রি কোথায় হইলাম? রাইট। হয়তো ভারত এটাও মনে করতে পারে যে আমেরিকার সঙ্গে এরকম একদম গোলামী চুক্তিতে আবদ্ধ হয়ে গেছি, তাহলে আমাদের মধ্যে গোলামী করার অভ্যাস আছে, তাহলে হয়তো ভারতের সঙ্গে করবো। এটা মিলে নাই, কি করবেন? কারণ আমরা হয়তো দেখাতে চাচ্ছি যে আমরা আমেরিকার গোলামি করবো, তোমার গোলামি করবো না, এটা হতে পারে। আমি জানি না আসলে কোনটা কি হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, ওনার নিজস্ব বিবেচনা বোধ, ওনার নিজস্ব স্ট্র্যাটেজি, এই দেশের কি সে ভালো হবে উনি যেটা মনে করেন উনি সেটাই করেছেন। এটা নিয়ে আমি মনে করি কোনো অস্বাভাবিকতা কিছু না। কিন্তু আমরা তো বিরোধী জোট থেকে অনেক বলতে শুনলাম এই সরকারকে নিয়ে ভারতের দালালি করছে, এ ধরনের অনেক কথা আমরা শুনলাম। মনিরা শারমিন, একটু আপনি কিছু বলবেন কিনা? না দেখেন, প্রথমত সেগুলো কি সব রাজনৈতিক বক্তব্য নাকি? না না না, দেখেন স্বাভাবিকভাবে এই বিষয়টা তো পুরোপুরি আলাদা। মানে আমরা কিন্তু বিএনপিকে ঐতিহ্যগতভাবে কিন্তু তাদের এক ধরনের কোনো দেশের কাছে মাথা নত না করা, এই ধরনের একটা কূটনৈতিক জায়গা কিন্তু আছে। আমি যদি মনে করি সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে, এটা আমি অনেক জায়গায় অনেকভাবে বলেছি, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে একটা সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হচ্ছে, ভয়েস অফ আমেরিকা জিজ্ঞেস করছে যে আপনি ভারত বিরোধিতা করেন, তো এরকম শোনা যায়, তো আসলে কি তাই কিনা বা এটার ব্যাখ্যাটা কি? উনি বলছেন যে না, আমি আমার দেশের স্বার্থ, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা আমি সেই ধরনের সিদ্ধান্ত নেই। এটা যদি ভারত বিরোধিতা হয় বা কোনো দেশের বিরোধিতা হয় সেখানে আমার কি করার আছে? তো দিস ইজ হোয়াট উই শুড ডু, যে আমার দেশের স্বার্থ রক্ষা করবার জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত সেটা হচ্ছে টেকনিক্যালি আমার নিতে হবে কৌশলগত জায়গা থেকে। এবং এটাও ঠিক যে ভারত বিরোধিতা মানে ভারতের সাথে একেবারে ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে না, মানে সেটাও তো না, কারণ আমরা পাশের দেশ। তবে এই যে আমরা হাসিনা আমলে সবসময় বলেছি যে একটা দেখেছি আমরা একটা নতজন পররাষ্ট্রনীতি এবং একটা কোমলতা দেখেছি যে না, মানে ওখানে একটা হাজিরা দেওয়ার একটা সংস্কৃতি ছিল, হাসিনা তো হাজিরা দিত আর কি। এখন জনাব তারেক রহমান উনি হাজিরা দেন নাই, মাননীয় প্রধানমন্ত্রী, তো এইটার জন্য তো অবশ্যই। এবং আমি তো ওইটাই বললাম যে বিএনপির কিন্তু ঐতিহ্যগতভাবে কোনো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সে অনেক টেকনিক্যাল বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা কিন্তু এই এখনই না, বেগম জিয়া নিয়েছেন, মেজর জিয়া নিয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে এইখানে এটা আমরা এক্সপেক্ট করি আর কি যে বিএনপির পক্ষ থেকে যে বিএনপি আসলে কূটনৈতিক জায়গাতে শুধুমাত্র একটি দেশের তাবেদারি করবে না, এটা আসলে মানে এই মুহূর্তে আমাদের এক্সপেকটেশন না। এটা আসলে ঐতিহ্যগতভাবে আমরা মনে করি যে যেমন আওয়ামী লীগকে কিন্তু আমরা মনে করি যে এটা ভারতের একটা সংগঠন যার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে, এটা কিন্তু আমরা বিএনপির ক্ষেত্রে অবশ্যই তরুণ প্রজন্মের কথাই যদি বলি তারা কিন্তু এটা মনে করে না। আচ্ছা, আওয়ামী লীগ একটি মাফিয়া সংগঠন, স্বরাষ্ট্রমন্ত্রী উক্তিটি করেছেন এবং 23শে জুনকে কেন্দ্র করে আপনি জানেন যে এটা সতর্কতা জারি করার একটি দায়িত্বের কথাও তিনি উল্লেখ করেছেন। কোনো রকম অস্থিতিশীলতা চেষ্টা করতে পারে বলে সময়টা আশঙ্কা আছে, পুলিশ বাহিনী এই বিষয়ে একটি পদক্ষেপ নিচ্ছে। আমি আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই। মারুফ মল্লিক, আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই মানে উনি যেটা বলেছেন, আওয়ামী লীগ একটা আসলে পলিটিক্যাল মাফিয়া এবং তাদেরকে বিশ্বাস করার ন্যূনতম সুযোগ নেই। তো নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন তার প্রতিষ্ঠা বার্ষিকী কিভাবে পালন করবে আমি তো বুঝতে পারছি না। সরকারকে খুব শক্ত হাতে, এবং এখানে যেন গোয়েন্দা কোনো ব্যর্থতা না থাকে, আগেভাগেই সরকারকে আগাম তথ্য সংগ্রহ করে এবং তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এখন আওয়ামী লীগ কিন্তু 23শে জুনকে কেন্দ্র করে একটা মরিয়া প্রচেষ্টা নিয়ে মাঠে নামতে পারে, কারণ তারাও রাজনীতি থেকে যেহেতু সক্রিয় হতে পারছে না, রাজনীতিতে ফিরতে পারছে না, আবার নানা দিক থেকে বলা হচ্ছে যে তারা ফিরে আসবে, শেখ হাসিনাই ফিরে আসবে। এই যে রাজনৈতিক যে একটা চর্চা একটা দলের, এখন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ বা মাফিয়া দল বলি, কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাদের নিজেদেরকে মনে করে যে তারা বাংলাদেশে ফিরে আসবে। এই জায়গাটায় যদি আমরা বাধা দিতে চাই তাহলে কিন্তু আমাদের শক্তিশালী অবস্থান নিতে হবে, এবং আমি মনে করি যে সরকার এখানে ভালো ভূমিকা পালন করবে এবং সফল হবে। কারণ ৭৫-এর পরে এই যে যারা ধরেন এখনো পর্যন্ত শেখ হাসিনা নামে স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছে, তারা তো এই দেশেরই নাগরিক, তাদের সবার বিরুদ্ধে তো ফৌজদারি কোনো মামলাও নেই, তাহলে এটা অনেক বড় একটা ইস্যু রয়েছে। সেই ইস্যুটা তাহলে সমাধান কিভাবে হবে? এটার সমাধান হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি কোনো অপরাধের অভিযোগ নাই, কিন্তু তারা আওয়ামী লীগের পক্ষে কোনো স্লোগান দিতে পারবে না যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ। ধরেন জার্মানিতে কিন্তু যারা হিটলারের সময় নাৎসি বাহিনীর সদস্য ছিলেন বা নাৎসি আদর্শকে এখনো ধারণ করেন, তারা কিন্তু প্রকাশ্যে হেইল হিটলার বলে স্লোগান দিতে পারে না, কারণ এটা নিষিদ্ধ। তারা অন্য কোনো কাজকর্ম করবে, অন্য কোনো রাজনৈতিক কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, তাতেও বাধা নেই।
কিন্তু পার্টিকুলারলি ওই দলের সিম্বল, ওই দলের স্লোগান, ওই দলের কথা যখন বলবেন, অবশ্যই তাদের উপর তখন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে যারা মিছিল টিছিল করছে অতি উৎসাহী হয়ে, তারা মনে করছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে। এবং এই কথাটা বলতে গেলে আমরা যখন গত 17 বছরে বলতাম যে শেখ হাসিনার পতন ঘটবে, তখন তারা বলতো যে আসলে এটা সম্ভব না। এবং তারা হয়তো বা আমাদের এখান থেকে একটা আমাদের মাধ্যমে ইন্সপায়ার্ড হতে পারেন, এখান থেকে উৎসাহ পেতে পারেন যে না, ওরাও যেহেতু শেখ হাসিনা এরকম প্রবল প্রভাবশালী একজন শাসককে ফেলে দিয়েছে, তাহলে ফিরে আসাও তো সম্ভব। এটা সম্ভব না। কারণ হচ্ছে 75-এর পরে যে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছিল শেখ হাসিনার হাত ধরে, দেখেন শেখ হাসিনা এসেই কিন্তু আওয়ামী লীগকে সংগঠিত করেছিল এবং শেখ হাসিনাই কিন্তু আওয়ামী লীগের পতন ঘটিয়ে গিয়েছে। কারণটা হচ্ছে পলিটিক্সে পাওয়ার কেন্দ্রিক একটা স্ট্রাগল থাকে, যে কোনো পলিটিক্যাল লিডারই পাওয়ার শিকার হয়। কিন্তু যখন আপনি অ্যাবসলিউট পাওয়ার শিকার হবেন, তখন কিন্তু ওই শাসকের পতন অবশ্যম্ভাবী। অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। হ্যাঁ, এবং ওই দলেরও পতন একদম ইনএভিটেবল, আপনি এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। তো সেই আর আওয়ামী লীগ যেই কাজটা করছে, যে এদের লোকজনদেরকে উস্কানি দিয়ে মাঠে নামাচ্ছে, বাইরে থেকে নানা কথাবার্তা বলে, শেখ হাসিনাও বলছে, তারা চাচ্ছে যে সরি, যে আওয়ামী লীগের কিছু বোকাশোকা লোকজন এই কথাবার্তা শুনে মাঠে নামবে, সরকার দমন করবে। তারা চায় যে তাদের উপর একটা দমন নিপীড়ন হোক। আজকে যদি ধরেন আওয়ামী লীগের মানুষ নামে মাঠে, এবং আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ আছে বা জুলাইয়ের পক্ষের লোকজন যারা আছে, তারাও যদি মাঠে নামে এবং সেখানে যদি একটা রাজনৈতিক সংঘর্ষ হয়, রক্তপাত হয়, এটাকে পুঁজি করে তখন আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে প্রচার করবে আমরা ভিকটিম। তার মানে কি, আওয়ামী লীগের, আমার এই প্রোগ্রাম যারা দেখছেন এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, নিরীহ সাধারণ আওয়ামী লীগের সবাই তো খারাপ না। কিছু লোকজনের তো তারা ভোট দিয়েছেন কেবল আওয়ামী লীগকে। তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, এসব উস্কানি কথাবার্তা শুনে মাঠে নামা ঠিক হবে না। কারণ আপনাদেরকে বলির পাঠা করে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক নেতাকর্মী আছেন, তারা তাহলে বুঝতে পারছে না, কারণ নিষিদ্ধ একটি দলের নামে যে স্লোগান দেওয়াটা যায় না, আইনত দণ্ডনীয়, তারপরেও তারা নামছেন এবং অনেকেই গ্রেফতারও হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। এটা তাদের একটা স্ট্র্যাটেজি, তাদের একটা কৌশল এটা। কারণ দেখেন, আওয়ামী লীগ তো বাংলাদেশে আছে। আওয়ামী লীগ কিন্তু কোনো উদ্বায়ী পদার্থ না যে আপনি আশা করবেন ধীরে ধীরে সেটা উড়ে চলে যাবে, তা না তো। আওয়ামী লীগের দেশে আছে, আওয়ামী লীগের লোকজন আছে এই দেশে। আপনি আইন করে মানে একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা পলিটিক্যাল পার্টিকে আপনি একদম ভ্যানিশ করে দিবেন, এটা খুব সহজ না। পলিটিক্যাল পার্টি আপনি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মাফিয়া সংগঠন। উনি বলছেন ওনার কথা, আমি বলছি আমার কথা। আমি তো ওনার কথা শুনে কথা বলবো না, উনি কি আমার কথা শুনে বলবেন? না, আমি আপনার উনি ওনার জানার জ্ঞান নিয়ে, মাধ্যমে বললাম। উনি ওনার জ্ঞান, ওনার দায়িত্ববোধ, ওনার আনুগত্য, এগুলো নিয়ে বলছেন। আমি আমার উপলব্ধি থেকে বলতেছি। আপনি বলছেন উনি ওনার আনুগত্য থেকে বলছেন, নাকি আপনি বিশ্বাস এটা উনি জানেন, বিশ্বাস থেকে উনি কোনটা থেকে বলছেন? বলছেন আমি জানি না। উনি ওনার মতো করে বলছেন, আমি আমার মতো করে বলছি। ওকে, এটা আমি তো ওনারটা আমি শুনছি, শুনিয়ে আমি বলতেছি, ওনার পরেও বলতেছি। একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা যায় না, এটা আমার স্পষ্ট কথা। এখন আওয়ামী লীগের একটা বিচার হবে। অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস গভর্নমেন্ট, তারা সিদ্ধান্ত দিয়েছে আওয়ামী লীগের একটা বিচার হবে আইসিটিতে। বিচারটা হোক, বিচারে কিন্তু আমার কোনো আপত্তি নাই, বিচার অবশ্যই হবে। কারণ বিচারের মাধ্যমে যদি কিছু একটা সিদ্ধান্ত আসে, সেটা সবাই মানতে বাধ্য। কিন্তু এই যে আইনের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, এখন স্থগিত করা হয়েছে, স্থগিত করা হয়েছে, সে আইনটা কিন্তু কালো আইন। এটা এই গভর্নমেন্ট মানে আসার আগে এটা কিন্তু আওয়ামী লীগ আমলে ছিল, অনেক আগে থেকে ছিল। আওয়ামী লীগ আমলে আইনটা ছিল। তখন এই আইনকে কিন্তু এই জামাত, এই বিএনপি সবাই কিন্তু বলতো এটা একটা কালো আইন। তো তাদের তৈরি করা কালো আইনের মাধ্যমে আপনি একটা দলের কর্মকাণ্ডকে বন্ধ করে রাখছেন। তো এখন আমি কি তাহলে কালো আইন অমান্য করবো? না, আমি অমান্য করবো না। কিন্তু আমার কথা হলো আইন কালো কি সাদা সেটা দেখে আইনটা মানা না মানা কোনো ব্যাপার না, আইন মানতে হবে। আমি যদি পারি আইনটা আমি চেঞ্জ করবো, চেঞ্জ না করতে পারলে আইনটা মানতে হবে। আইনটা আমি মানতে চাই, এবং এই আইনের মাধ্যমে আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। এটাই আইন। এটা নিয়ে কিন্তু মানব বলে যেটা বলেন, আমার তার সঙ্গে কোনো দ্বিমত নাই, আইন এটা। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হলো, তত্ত্বাবধায়ক সরকার বলছে আওয়ামী লীগ তারা বিচার করবে। বিচারটাকে শুরু হয়েছে, বিচারটা শুরু করেন না কেন? যতদিন বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত আপনি তাদের কিছু করতে দিবেন না। ওকে, তাহলে তো আপনি বিচার শুরু করতে যদি 10 বছর লাগান,
তাহলে আপনি কি আশা করবেন এই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী সবাই সবাই সুবোধ বালকের মতো তসবিনে বসে থাকবে? থাকবে না, কেউ থাকে না। জামাত একটা ছোট পার্টি রে ভাই, তারাই থাকে নাই, আর এটা তো অনেক বড় পার্টি, থাকবে না চুপচাপ থাকবে। আপনি আইন করতে চাচ্ছেন যে আপনি বিচার করবেন, করে ফেলান বিচারটা। আপনি তখন বিচার শুরুই করতে পারলেন না। বিচার শুরু না করে বলবেন তোমরা চুপচাপ থাকো, আর আপনি আশা করবেন সবাই একদম ঠান্ডা হয়ে থাকবে, দেশ একদম সিরাতুল মুস্তাকিমের মতো চলবে। এটা হয় না রে ভাই, এটা হিউম্যান বিং। এবং তাদেরকে আপনি যত ক্ষুব্ধ করতে থাকবেন, একটা কথা মাথায় রাখবেন, মানুষ মাস পিপল কিন্তু অলওয়েজ থাকে নিপীড়িতের পক্ষে। এটা রিয়েলিটি। 2024 অগাস্টে একটা আন্দোলন হয়েছে, আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ পলাইছে, শেখ হাসিনা দেশ থেকে পলাই গেছে, জাস্ট পালাই গেছে। যে যাই বলুন, আওয়ামী লীগের লোকজন শুনলে এটা খুব মন খারাপ করে, বলে তারা নাকি পালায় নাই। যাক, সে পালাই গেছে, তার সঙ্গে সঙ্গে তার দল শেষ, দল নিস্তব্ধ হয়ে গেছে। সে অগাস্টের আন্দোলনের পরে অক্টোবরে অথবা ডিসেম্বরও ইলেকশন হতো, তাহলে আওয়ামী লীগ কয়টা আসন পাইতো? 5টা 10টা ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি পাইতো না। কিন্তু নির্বাচন হলো 2026 ফেব্রুয়ারিতে, তখন যদি আওয়ামী লীগ ইলেকশন করতে দিতেন তাহলে তাই পাইতো? পাইতো না। কি কারণে পাইতো না? এক একটা নিপীড়নমূলক ঘটনা ঘটেছে, আর আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পেথি বেড়েছে। এটাই এই দেশের নিয়তি, এই দেশের ঐতিহ্য। আমি এই দেশের পলিটিক্স দেখতেছি আজকে 30 বছর উপরে, সাংবাদিকতা করি 36 বছর, সত্যি সত্যি এগুলি দেখতেছি। যে দলটাকে আপনি যত বেশি গুতাবেন, যত বেশি ধাক্কাবেন, সেই দলের শক্তি বাড়ুক আর না বাড়ুক, সেই দলের মধ্যে মানুষের সিম্প্যাথি বাড়ে। আচ্ছা, আমি মনিরুল শারমিন আপনার মন্তব্য শুনতে চাই যে এই নিপীড়নের মধ্য দিয়ে সিম্প্যাথি তারা পাচ্ছে, যেমনটি বললেন মাসুদ কামাল। আমি আসলে মানে আওয়ামী লীগ একটা নিপীড়িত দল, মানে তার প্রতি মানুষের সিম্প্যাথি আছে, আমি এটার সাথে একমত না। মানে প্রথমত মাফিয়া সংগঠন বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এর আগেও আরেকবার ওনারা একটা বক্তব্যে উনি বলছিলেন যে আওয়ামী লীগ যে একটা দল, এটাকে তার প্রমাণ করতে হবে। আমি এটার সাথে একেবারেই একমত যে আওয়ামী লীগ যে কোনো মাফিয়া সংগঠন না, আওয়ামী লীগ যে একটা দল, এটা হচ্ছে প্রমাণ করতে হবে, এবং সেটা সে বাংলাদেশের দল, এটা প্রমাণ করতে হবে। কারণ তার তো হেডকোয়ার্টার দিল্লিতে, সে মানে দিল্লির দাসত্ব করে বাংলাদেশে সে হচ্ছে এখানে একটা তার অস্থায়ী একটা কার্যালয় হিসেবে সে তার মানে এই সংগঠনটা পরিচালনা করেছে। সুতরাং এই জায়গায় আসলে সে আমার দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি, এরকম একটা মাফিয়া সংগঠন তো এমনি এমনি বলে নাই। একটা দল মানে একটা যদি বলি যে এই গোষ্ঠীটা তারা কি করেছে, আমার দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এবং সে তখন ক্ষমতায় সরকারের থেকে সরকারি বাহিনীকে ইউজ করে এবং তার গুন্ডা বাহিনীকে দিয়ে বাংলাদেশের মানুষজনকে মেরেছে, এবং এটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে। এবং এর পরবর্তীতে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেটা শুধু গণ অভ্যুত্থান এনসিপি করে নাই, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, এবং তারপরে সেই দলটা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এবং সেই দলের যে প্রধান, তিনি লোকচক্ষুর আড়ালে, কিন্তু মানে সবার সামনে না, কিন্তু সুন্দর করে শাহজালাল এয়ারপোর্টে গিয়ে কিন্তু উনি প্লেনে ওঠান নাই, সেই পরিস্থিতি ছিল না। তার মানে আপনি একটা ভিডিও ফুটেজ পাবেন তার প্লেনে ওঠার, সেটাও দূর থেকে, তার মানে উনি পালায় গেছে। এইরকম একটা দল, এবং 24 সালের 5 আগস্টের ঘটনা আমি বলছি, এখন 26 সাল, বাংলাদেশের মানুষ 10 বছর অন্তত এই বিষয় মনে রাখবে, কোনো সিম্প্যাথি আসবে না, আমি বলতেছি। এবং আপনি যে বলতেছেন না যে যেই আওয়ামী লীগের যেই কি বলে মিছিলগুলো, এগুলো তো বড় হচ্ছে এবং তারা নামছে, শোনেন আমি একদম সহজ কথা বলি, আওয়ামী লীগের এই মিছিলগুলোতে আপনি হিসাব করে দেখেন, আপনি যদি মানে সবগুলোকে একসাথে করেন, দেখবেন সামনে 5 থেকে 8 জন তারা আসলে আওয়ামী লীগের কর্মী, এবং বাকিগুলোকে টাকা দিয়ে আনা হয়েছে। একেবারে ধরেন তৃণমূলের যেগুলো পোলাপান, সেগুলো মানে তাদের টাকা পয়সা দিয়ে এখানে আনা হয়েছে, এবং এই হিসেবে মিছিল বড় করতেছে তারা, কারণ আওয়ামী লীগের টাকা আছে। এবং সেই মাসুদ কামাল যে কথাটি বললেন যে বিচার করার কথা, বিচারটা কবে হবে সেটা শুরু হচ্ছে না এখনো, সেটা আপনি কি দেখেন? বিচার এই জায়গাতে আমাদের আসতে হবে, সেটা হচ্ছে যে এইখানে তো অন্তত কোনো ঐক্যমত্যের কোনো মানে ফাটল নাই যে আওয়ামী লীগের বিচার আমরা চাই। তবে আওয়ামী লীগকে এই যতদিন বিচার না হয় ততদিন যে নির্বাহী আদেশে ভাই যেটা বললেন যে তাকে দমন করে রাখা, এটা হচ্ছে একটা আউটবার্স্ট করবে, এটার সাথে আমি একেবারেই একমত না। কারণ দেখেন
আওয়ামী লীগকে যদি এই 26 নির্বাচনে তাকে যদি আসলে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হতো, কোন যোগ্যতায় তাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হতো? এই ক্ষেত্রেই দেখা যায় যে ভাইরা করেন। নেপালের একটা উদাহরণ দেন, নেপালের তো যে ওলি শর্মা, উনাকে তো দেওয়া হয়েছে। আরে ভাই, উনি কি এত মানুষ মারছে? এবং উনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার যে নৈতিক জায়গাটা ওটা ওনার ছিল। উনি মানুষের দ্বারে দ্বারে গেছে। হাসিনা পারবে যে দেশ থেকে পালায় চলে গেছে, সে কি আমার সাধারণ মানুষের কাছে ভোট চাইতে পারবে? গিয়ে পারবে না। তার মানে, এবং আরেকটা ব্যাপার, স্বয়ং বিএনপিও জানে যে ওই সময় যদি আসলে এই ইলেকশনের আগে যদি এই আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হতো, তাহলে বাংলাদেশে এই যে একটা রক্তপাতহীন একটা নির্বাচন যে হয়েছে, এই ধরনের একটা সিচুয়েশন আসলে হতো না বলে আপনি মনে করছেন? এই যে বিচার নিয়ে কথা বলছিলাম, আজকেই সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন বিচার অনেক ধীর গতিতে হচ্ছে। আসলে কি বিচার ধীর গতিতে হচ্ছে কিনা? এই জায়গাতে আমাদের আসতে হবে যে এই বিচারের যে কেন ধীর গতি, এটা তো অবশ্যই ধীর গতিতে হচ্ছে। বিচারের ধীর গতি কেন? এবং দেখা যাচ্ছে যে আসলে এই জায়গাতে আমার মনে হয় আরো একটা বিষয় খুব খেয়াল করা দরকার, যে এই যে দেদারসে যে মামলাগুলো দেয়া হয়েছে, কোনো কিছু মানে ধরেন যেই অপরাধ, সেই অপরাধ বিবেচনা না করে এমন মামলা দেয়া হয়েছে যেটাতে জামিনযোগ্য অপরাধ হলেও দেখা গেছে এই মামলাগুলো আসলে টিকতেছে না। রাষ্ট্রপক্ষ যে মামলাগুলো দিতে পারে, সেই মামলাগুলো আমরা দেখেছি অনেক ত্রুটিপূর্ণ মামলা। এটা কিন্তু তাদের একটা এই যে তাদের মানে যে অপরাধ, সেই অপরাধকে লঘু করে দেওয়ার জন্য একটা এসকেপ রুট আছে তাদের। সেই জায়গা থেকে বিচার কি আসলে এখন প্রশ্নাতীত বিচার হবে কিনা, সেটা একটি আমার মনে হয় সেটাই একটি প্রশ্ন। বিচার নিয়ে, আওয়ামী লীগের বিচার নিয়ে যদি আপনি কিছু বলতে চান মারুফ মল্লিক, আপনি বলবেন, তবে সংক্ষেপে বলেন। অন্য একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। আমরা দেখলাম যে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক, তিনি তার সেই 5 বছর পর মুখ খুললেন। তিনি তার সেই রিসোর্ট কাণ্ড নিয়ে, যেটাকে অনেকে বলছেন মুতাবি, এবং সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং সেখানে তিনি কয়েকটি কথাই বলেছেন, এবং তিনি বলছেন তিনি কোনো অন্যায় করেননি। কিন্তু আমি আপনার কাছে শুনতে চাই, তিনি আসলে আপনি কিভাবে দেখেন? কারণ শরিয়া আইন অনুযায়ী তিনি যদি বিয়ে করে থাকেন, তাহলে সকল স্ত্রীদেরকে সমানভাবে ট্রিট করতে হবে, এটাই ইসলামের বিধান, আমরা জানি। কিন্তু তিনি সেই বিয়েটার আগেই তিনি বলে দিয়েছেন যে সেখানে তিনি সমতা রক্ষা করতে পারবেন না, যে ইসলাম অনুযায়ী একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষার যে বাধ্যবাধকতা রয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন করবেন না। তিনি সেটা তাকে আগেই জানিয়ে দেন, এই কথাটা তিনি বলেছেন। আগে জানালেও এটাকে আসলে তিনি করতে পারেন কিনা। আরেকটি কথা হচ্ছে যে এটা কি রাষ্ট্রীয় আইনের তিনি বরখেলাপ করলেন কিনা। তিনি তো এক জায়গায় গেছেন, তিনি একটি ইসলামী ধর্মের একটি ধর্মভিত্তিক একটি দলের তিনি নেতা, অথচ তিনি একটি মিথ্যা তথ্য সেখানে দিলেন এবং কারণ হিসেবে দায়ী করলেন তার আইডিতে, দুজনের আইডিতে নাম তাদের নিজেদের হাজব্যান্ড ওয়াইফের নাম, আর কি তার নারীর নাম ছিল তার প্রাক্তন হাজব্যান্ডের নাম। আমি আপনার মন্তব্য দিয়ে শুরু করছি। ধন্যবাদ। তার আগে একটু আওয়ামী লীগ সম্পর্কে বলে নিই। মাসুদ ভাই যেটা বললেন, প্রথমত আওয়ামী লীগ নিপীড়িত না, আওয়ামী লীগ হচ্ছে ফেসিবাদী একটা দল। তাদের উপর কোনো নিপীড়নও করা হচ্ছে না। 5ই আগস্টের পরে যে ধরনের প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি আশঙ্কা আওয়ামী লীগের নেতারা করেছিলেন, তার কিছুই হয়নি। আমি মনে করি বাংলাদেশের মানুষ সর্বোচ্চ সংযম দেখিয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কালো আইনের কথা যেটা বললেন, আইন তো আইনই, আইনটি কালো না সাদা সেটা আমরা বিবেচনা করব আইনের প্রয়োগের উপর। এখন একই আইন যখন আওয়ামী লীগ গণতন্ত্রকামীদের বিরুদ্ধে প্রয়োগ করেছে, তখন সেটা কালো প্রয়োগ। ওই আইন যদি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োগ করি, সেটা কালো না, কারণ আওয়ামী লীগ একটা ফেসিস্ট পার্টি, তারা গণহত্যাকারী দল। সো তাদের বিচারের জন্য ওই আইন প্রয়োগ করা হচ্ছে। তো আইনকে কালো বলার কোনো সুযোগ আছে এইভাবে আমি মনে করছি না। আর সিম্পেথির কারণে আওয়ামী লীগের ভোট বাড়ছে বা সমর্থন বাড়ছে, সেটাও আমি মনে করি না। মাসুদ ভাই যেটা বললেন যে খুব দ্রুত নির্বাচন হলে হয়তো বা আওয়ামী লীগ 5টা-10টা আসন পেত, দেরিতে হলে আরো বেড়ে যেত, এইটার কারণটা হচ্ছে সিম্পেথি না। কারণ 5ই আগস্টের পরপরই আওয়ামী লীগে সব পালাই গেছিল, দেশের বাইরে চলে গেছে বা দেশের ভিতরে ইন্টারনাল মাইগ্রেট করেছে। ধরুন যার বাড়ি ঢাকা, সে চট্টগ্রাম গিয়ে পালায় আছে, 6 মাস পরে এখন নিয়ে আস্তে আস্তে মিরপুর বা ধরেন পুরনো ঢাকায় ফিরে আসছে। তো ওই সময় ভোট হলে তারা ভোট দিতে পারতেন না। এখন যেহেতু পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে, তারা ভোট দিতে পারবেন, সেক্ষেত্রে ভোট বেশি পাবেন। কিন্তু এটা আসলে আলোচ্য বিষয় না, কারণ একটা ফেসিবাদী দল আসলে নির্বাচন করার সুযোগ পাবে, এটা ভাবারই সুযোগ নেই। আর থার্ড যেটা হচ্ছে বিচার প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন, অবশ্যই আমাদের এখানে প্রশ্ন আছে, কিন্তু তার আগে আমাদের বিবেচনা করতে হবে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা কি। আমাদের দেশের যে মানুষের যে রাজনৈতিক ভাবনা, আমরা যেই আচরণে অভ্যস্ত, 5ই আগস্টের পরে বাংলাদেশে সবকিছু ফকফকা পরিষ্কার হয়ে যাবে, এই ধারণাটা করা ঠিক না। আস্তে আস্তে আমাদের অভ্যস্ত হতে হবে। তা আমাদের এখানে ত্রুটি বিচ্যুতি আছে, কিছুটা ব্যত্যয় হয়েছে,
তা আমরা আশা করবো যে খুব দ্রুত আওয়ামী লীগের বিচার শুরু হবে এবং একটা স্বচ্ছ ইনসাফের বিচার হবে, যেন শেখ হাসিনা নিজেও একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মধ্যে গিয়ে সাজাপ্রাপ্ত হন, উনি ইনসাফের থেকে বঞ্চিত না হন, এটা আমরা আশা করব। আর যেটা মামুনুল হকের যে বিষয়টা আপনি বললেন, উনি মুতাবিয়ে বলেছেন। হ্যাঁ, এখন ওনারা ইসলামপন্থী দল করেন, ধর্মের কথা বলেন, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য ইসলামের সবচেয়ে ভুল এবং অপব্যাখ্যা দিয়ে থাকেন তারা। এখন উনি যে মুতাবিয়ের কথা বলেছেন, মুতাবিয়ে করার অধিকার ইসলামে তাকে দিয়েছে কিনা, মুতাবিয়েটা হচ্ছে একটা বিশেষ অবস্থায় বিয়ে করার একটা সুযোগ। সেটা ওই আমলে যখন আপনার এই সেই 570 খ্রিস্টাব্দে বা 600 খ্রিস্টাব্দে যে আমাদের জিওগ্রাফিক্যাল যে যোগাযোগ কমিউনিকেশনের যে একটা বাধা ছিল, ওই কারণে কিন্তু তখন ইসলাম এই জিনিসটাকে পারমিট করেছে। কারণ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই সময় কিন্তু আরবে বহুগামিতা, ব্যভিচার যেটাকে বলা হয় ইসলামের ভাষায়, সেটা কিন্তু ব্যাপক আকারের ছিল। এখন ইসলাম কিন্তু একদিনে, আমি যেটা বললাম যে ফকফকা হয়ে যাবে না, ইসলাম কিন্তু গ্রাজুয়ালি মানুষকে অভ্যস্ত করেছে তার ফিলোসফিতে, তার আদর্শে। তো আস্তে আস্তে সে কিছু স্কোপ দিয়েছে, কিছু বন্ধ করেছে। আপনি দেখবেন যে ইসলামে মদ্যপানের যে নিষিদ্ধের বিষয়টা আছে, এটা কিন্তু হুট করে একদিন করা হয়নি। বলা হয়েছে তোমরা মদ পান করো না, এটা অস্বাস্থ্যকর, তোমরা মদ পান করে মসজিদে এসো না। তারপরে মক্কা বিজয়ের দিন চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে যে আজ থেকে মদ, বাজি, জুয়া হারাম। তাহলে ইসলাম কিন্তু গ্রাজুয়ালি মানুষকে অভ্যস্ত করার চেষ্টা করেছে। উনি যে মুতাবিয়ের ব্যাখ্যাটা দিয়েছেন, আমি তো লম্বা ঘটনাটা বললাম পরিস্থিতি বোঝানোর জন্য, মুতাবিয়ের যে ব্যাখ্যা দিয়েছেন টোটালি ভুল। উনার মুতাবিয়ে করার কোনো সুযোগ নাই অ্যাকর্ডিং টু ইসলাম। আমরাও কিছু ধর্ম পড়াশোনা করি, জানি, আর রাজনীতি বিজ্ঞান বা ইতিহাসের ছাত্র হিসেবে আমাদের ইসলামের ইতিহাস পড়তে হয়েছে, ইসলামের নানা ঘটনা পড়তে হয়েছে আমাদেরকে। তো সেই জায়গায় আমি বলবো যে উনি যেটা করলেন। আচ্ছা, এই মুতাবিয়া সম্পর্কে আমারও বিশেষ জ্ঞান নেই। আমি মনিরা শারমিন আপনার কাছে শুনি। তিনি বলেছেন উপমহাদেশে একাধিক বিয়ে সামাজিকভাবে জটিল, কিন্তু জটিল কাজটি তিনি করেছেন, করে গোপন রেখেছেন, আবার সেই বিয়ের কোনো দলিল নেই। তিনি বলছেন সেটাও ইসলামে কাবিন বাধ্যতামূলক না। এটা কি তিনি আসলে ওই নারীকে নিয়ে হোটেলে, রিসোর্টে ধরা পড়ে যাওয়ার কারণেই কি তিনি বললেন তিনি আমার স্ত্রী ছিলেন? আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, এই বিষয়টা আসলে মানে আমি ওই যে ভাই যেটা বলছিলেন যে যারা আসলে ইসলামী রাজনীতি করে বা ইসলামকে সামনে রেখে নানান ধরনের মানে সাধারণ মানুষকে প্রভাবিত করে, তো সেই জায়গা থেকে তাদের এই ধরনের কর্মকাণ্ড এটা খুবই একটা বাজে নেগেটিভ মেসেজ দেয় সমাজকে। এবং এটা যখন আসলে আবার তারা জাস্টিফাই করতে যায় যে না অমুক সময় আসলে এটা ছিল, তখন হচ্ছে এই অবস্থা, না ওনার সাথে আসলে সম্মতিতে বিয়ে হয়েছিল, বিয়ের কাবিন কোথায়, কাবিন নাই, আমি আগের বিয়েটাও যেটা করছি সেখানেও কাবিন ছিল না, ইসলামে কাবিন হচ্ছে বাধ্যতামূলক না। মানে এই যে জাস্টিফিকেশন গুলা, রাষ্ট্রের আইনের প্রতি এই অশ্রদ্ধাকে কিভাবে দেখেন? রাষ্ট্রের আইনের থেকেও আমার কাছে মনে হয় যে এটা একটা স্কেপটিজম, এবং উনি আসলে এটা সত্যিকার অর্থেই ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য করেছেন কিনা বা ঘটনা আসলে প্রকাশ পেয়ে যাওয়ার জন্য করেছেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। তো এইটা আমার আসলে মনে হয় যে যদি মানে অনেকে যেটা বলছেন যে তিনি অসত্য বলেছেন, তাহলে একজন ইসলামিক একটা দলের নেতা তিনি অসত্য বলছেন। আমি একটু আপনাদের আলোচনায় ঢুকে যাই। ইনি যেটা বলেছেন যে ইসলামের কাবিনের বাধ্যবাধকতা নাই, এটা হচ্ছে কাবিন শব্দটা আমাদের এই অঞ্চলে বলা হয় বাংলায়। এখন ইসলামে কিন্তু দেনমোহর দেওয়ার একটা বিধান আছে, এবং আপনি পরিপূর্ণ দেনমোহর পরিশোধ না করে কিন্তু বৈবাহিক সম্পর্কে যেতে পারবেন না, আমরা যতটুকু জানি। এখন সেই জায়গায় আপনি যে একটা, এটা কিন্তু একটা সোশ্যাল কন্ট্রাক্ট বিয়েটা, তাই না? ইসলাম তার মতো এটাকে পারমিট করে। সেই কন্ট্রাক্টে কিন্তু আপনাকে দুইজন সাক্ষী থাকতে হয় না, দুইজন সাক্ষীর বিধান আছে। এখন উনি নিতান্ত গোপনে বিয়ে করে বলছেন কাবিন বাধ্যতামূলক না, নিজের মতো করে ব্যাখ্যা তৈরি করবেন এবং উনি যেটা বললেন জাস্টিফিকেশন তৈরি করবেন, এটা তো গ্রহণযোগ্য না, এটা হতে পারে না। আপনাদের জোটে এরকম একজন নেতা আছে, এই বিষয়ে আপনার একটু বিশেষ অনুভূতি শুনতে চাই আমি, মনিরা শারমিন। হ্যাঁ, এই জোটে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে যে জোট তো রাজনৈতিক জোট এবং নির্বাচনী জোট। এখন এই জায়গায় আসলে ওনার ব্যক্তিগত জায়গা থেকে, যে জোটই বলি জোট, হ্যাঁ, একজন কয়টা বিয়ে করবে এটা যদি আসলে জোট ঠিক করে দেয়, এই সিদ্ধান্ত যদি জোটে নিতে পারে, এটা তাদের সাথে আপনারা একসাথে পথ চলবেন, আন্দোলন করবেন। বিষয়টা হচ্ছে রাজনৈতিক জোট এবং নির্বাচনকে কেন্দ্র করে জোট, এবং এখানে সংস্কার নিয়ে আমরা বিভিন্ন সময় আন্দোলন করি এবং এখনো করছি। আর এখানে আসলে ব্যক্তিগত জায়গা থেকে জোটগত সিদ্ধান্ত কতটা, রাজনৈতিক সিদ্ধান্ত আসলে একজন ব্যক্তির উপরে কতটা আসলে প্রভাব ফেলতে পারে, এটা আমার আমি মাসুদ কামাল আপনার মন্তব্য শুনি যে একটি সাধারণ মানুষ এভাবে আসলে করতে পারে কিনা, বা করলে কি হবে, তার সাথে কি হবে? উনি তো একজন পলিটিক্যাল লিডার, এবং এর সঙ্গে উনি একজন ধর্মীয় নেতাও বটে। উনি একটা মাদ্রাসার টিচার, এবং এই মাদ্রাসার সবচেয়ে প্রভাবশালী টিচারদের মধ্যে উনি একজন। ওনার অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের ফ্যামিলি আছে,
ওনার নিজেরও ফ্যামিলি আছে, ছেলে মেয়েরা আছে, বড় বড় হয়ে গেছে, যদ্দূর আমি জানি। তো যে ঘটনা ঘটেছিল 2021 সালের ঘটনাটা, উনি আজকে দেখলাম এটা নিয়ে সংসদে মোতাবিয়া টেন হয়েছে। ইসলামী মোতাবিয়া এখন আর বৈধ না, একদমই বৈধ না, যে ওটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। এবং উনি নিজেও বলেন না যে উনি মোতাবিয়া করেছেন। এবং ওনার হয়ে যারা কথা বলেছেন জামাত ইসলামীর 2 জন লিডার, তারা বলেছেন উনি বৈধভাবে বিয়ে করেছেন। এখন এগুলি সবই ঠিক আছে, বিয়ে করতে পারেন, ইসলামী আইন অনুযায়ী উনি বৈধভাবে বিয়ে করতেই পারেন। প্রশ্নটা হলো অন্য জায়গায়। প্রশ্নটা হলো কি, যদি ইসলাম আপনি মানেন, ইসলামে কিন্তু একাধিক বিয়ের ব্যাপারে সূরা নিসার 3 নম্বর আয়াতে স্পষ্ট করে বলা আছে যে তোমাকে সুবিচার করতে হবে, সকল স্ত্রীর প্রতি সুবিচার না, করতে হবে। এখানে মাসুদ ভাই আপনাকে বলি, আপনি উত্তর পাই যাবেন, আমি বলে ফেলাই। আপনি হাত দিলে পরে আমি যতটুকু বলতেছি ওটা বলতে পারবো না, আমি শেষ করে বলে পরে আপনি বলেন। ওই সূরা নিসার আয়াতে বলা হয়েছে সুবিচার করতে হবে। আমি ধরে নিলাম উনি ওই মানে পরবর্তী মহিলা যিনি আছে জান্নাত রানা, কি নাম, ঝর্ণা, ওনার সঙ্গে আলাপ করছেন, একটা বলছে, উনি ওনাকে ক্ষমা করছেন, ঠিক আছে আমি এতেই রাজি, শর্ত দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, শর্ত দিয়েছেন না, মানলাম শর্ত দিয়েছেন। উনি কি ওনার প্রথম স্ত্রীর সঙ্গে সুবিচার করলেন? একদমই না, কথা করতে অন্যায় পারলেন না। করেছেন তিনি। উনি প্রথম স্ত্রী এই ঘটনাটা জানতে পারছে, এই ঘটনাটা না হলে আরো পরে জানতো। বিয়ে করছেন 2019 সালে, 2021 সালে এটা প্রকাশ হয়েছে। ভাই কার সঙ্গে কি সম্পর্ক, কাকে কে কতটা ভালোবাসে কে কতটা ছাড় দিবে, এটা তার ব্যাপার, আমার কোনো আপত্তি নাই। কিন্তু উনি তো ওনার প্রথম স্ত্রীর সঙ্গে সুবিচার করতে পারেন নাই। এটা কোরআনের আয়াত, তো এটা কোনো ব্যাখ্যা মেখা লাগবে না ভাই, আপনি ব্যাখ্যা পরে দিয়ে হাদিস মাদিস বাদ, কোরআনের আয়াত এটা, ওনাকে সুবিচার করতে হবে। উনি ওনার প্রথম স্ত্রীর সঙ্গে সুবিচার করতে পারেন নাই। তো এখন ওনার কথাটা কি জানেন, আমি বলি আপনাকে, ওনার এত বছর পরে এসে আমার কাছে যে জিনিসটা নাকি অবাক লাগছে, যে উনি এটা নিয়ে আজকে কেন এটা নিয়ে ব্যাখ্যা দিতে গেলেন। যেহেতু সংসদ বিশাল আলোচনা এক হয়েছে, উনি পোস্ট, আমি হয়তো- পড়ছি ভাই, 2364 ওয়ার্ড। আমি এটা আবার কপি করে দেখছি ওয়ার্ড কত, 2364 ওয়ার্ডের একটা পোস্ট। পোস্ট। ফিনিশিংটা কি? ফিনিশিংটা হলো যে 501 নাম্বার রুম, এই যে রুম ছিল, ওই 501 এখন থেকে আমরা উদযাপন করব। ওকে ফাইন, আমি যেমন ওনার স্টুডেন্ট যদি বলে যে হুজুর আমি তো 501 উদযাপন করতে চাই, তো পদ্ধতিটা কি? গোপনে একটি বিয়ে করতে হবে, পদ্ধতিটা কি বলেন? গোপনে বিয়ে করবেন, এইগুলি করে ওনারা তিনি বলেন না, রিসর্টে ওনাদের যাবেন। মতো লোক যাকে আমরা পাবেন প্রায় সারা অনেক কিছু বিয়ে বুঝি করে। না, ওনারা তো ধর্মের একটা প্রতীক হিসেবে আছেন আমাদের সামনে। কিন্তু আর ওনারা যদি নিজেদের স্বার্থে এরকম এরকম ব্যাখ্যা দেন, এবং যে ব্যাখ্যা ওনার যে কোনো একটা মানে ক্লাস 9-10 যারা পড়ে ওখানে ওই মাদ্রাসা যারা পড়ে, এরকম যে শেষ ব্যাখ্যা করে ভুল ধরে দিতে হবে। ফেলবো, তাহলে উনি থাকেন কোথায়? শেষ করে দিতে হবে, আমার একেবারেই সময় নাই। একটি প্রশ্ন উত্তর জানতে চাই আমি আপনাদের একজন নেতার বিরুদ্ধে, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিরুদ্ধে আমরা দেখছি যে পদের লোভ দেখিয়ে নারীকে মদের বাড়ি নিয়ে যৌন নির্যাতন অভিযোগ। এই আপনি একটু কিছু বলবেন কিনা? না, হ্যাঁ, এই বিষয়টি আমাদের যখনই আমরা এই অভিযোগটি পেয়েছি, আমরা সাথে সাথে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি, এবং যতদূর আমি জানি সেটা হচ্ছে যে আজকে রাতেই সেই রিপোর্টটি আহ্বায়ক বরাবর দেওয়ার কথা, হয়তো কাল বা পরশুর মধ্যেই একটা সমাধান এখান থেকে আমরা তো এই তদন্ত রিপোর্টগুলো হয় যখন একজন নারী অভিযোগ করেন, তখন কি আসলে সেই নারীর পক্ষেই যায়, নাকি আসলে যার পদ বড় তার পক্ষে চলে যায়? দেখেন, এখানে এখানে এই জিনিসটা হচ্ছে নারীর পক্ষে যাবে কিনা এটা আসলে যৌক্তিক প্রশ্ন না। অভিযোগটা আসলে মানে আমি বলতে চাইছি অভিযোগটা যে আসলে সুষ্ঠুভাবে তদন্তটা হয় কিনা, নাকি সেখানে- তিনি নারী না পুরুষ, তার থেকে গুরুত্বপূর্ণ আসলে যে এই ঘটনাটার আসলে মানে যৌক্তিকতা, এবং মানে আশেপাশে আসলে যারা ছিলেন তাদের সাক্ষ্য প্রমাণ এবং সবকিছু মিলে আসলে এটা জাস্টিস আসলে Okay, একটা কারণ ensure এর আগের করা। অভিযোগগুলো আপনি জানেন যে যারা অভিযোগ করছে তারা বলেছেন জাস্টিস পায়নি তারা। এখন দেখেন, আপনি এটা তো খুবই আপেক্ষিক ব্যাপার, যার পক্ষে যাবে না সে এটা বলতেই পারে যে জাস্টিস হয়নি আমার সাথে, কিন্তু আলটিমেটলি একটা নিরপেক্ষ বডি যেহেতু তদন্ত Okay, করে, শেষ সুতরাং এই শেষ জায়গা করে থেকে দেব আমার মারুফ মনে মল্লিক, হয় এই না। প্রশ্নের উত্তরে আমরা কি বলবো? না, এটা যার আসলে বিপক্ষে যাবে সে তো বলবে যে হ্যাঁ, জাস্টিস ওটা হয়নি। উনি যেটা বললেন, এখন ওনাদের দলের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তো এটা নিয়ে আসলে এনসিপি সবচেয়ে যে বেকায়দায় পড়েছে, মানে ডিফেন্ডও করতে পারছে না, আবার যদি বিচার প্রক্রিয়ায় যায় এবং যথাযথ বিচার হয় তাহলে দেখা যাবে যে তাদের যদি ঘটনা সত্য হয়ে থাকে তাদের দলের নেতার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। তো আমি মনে করি আমাদের নতুন দিনের রাজনীতির কথা চিন্তা বিবেচনা করে, রাজনৈতিক সুবিধার কথা বিবেচনা না করে এনসিপিকে একদম নিউট্রাল জায়গা থেকে এটাকে বিবেচনা করতে হবে। অবশ্যই। তাতে যদি তাদের দলের নেতা দোষী সাব্যস্ত হন, তারা দলের থেকে সাজা দিবেন, ফৌজদারি আইনে ব্যবস্থা নেবেন, এবং তারা সবচেয়ে বড় গলায় বলবেন। পারবে বলে মনে হয়? আপনি আশাবাদী? আমি মনে হয় না পারবে। আমাদের যে রাজনৈতিক চর্চা, পারার সুযোগ খুব কম, আমাদের দলগুলো এতটা সাহসী না।
আমরা এই তৌহিদি জনতার যে আওয়াজটা আসছে, শব্দটা যে ব্যবহৃত হচ্ছে এবং অনেক অভিযোগও আসছে তাদের বিরুদ্ধে, একটা ভেগ একটা টার্মের মতো ব্যবহৃত হচ্ছে, কিন্তু আমরা জানি যে কারা যাচ্ছে। অনেক সময় আমরা তথ্যও পাচ্ছি, কিন্তু স্পেসিফিক তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে ধরা, সেই উদ্যোগগুলো আমরা দেখছি না। এই সরকার যখন দায়িত্ব নিল, বিএনপি সরকার দায়িত্ব নেবার পরে কিন্তু একটি আশা জেগেছিল যে তৌহিদি জনতার ব্যানারে আর কেউ কিছু করতে পারবে না, এখন অন্তত তাদের ক্ষেত্রে সমানভাবে আইনের শাসনটা প্রয়োগ করা হবে। মারুফ মল্লিক, আমি আপনার কাছে শুনতে চাই, এবার প্রথম না কিন্তু এর আগেও এই সরকার দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু এরকম তৌহিদি জনতার ব্যানারে ঘটনা ঘটেছে, আপনি জানেন। এই ঘটনাটি ঘটলো জামাত নেতার, একজন জামাতের এমপির আসনে ঘটনাটি ঘটলো। আমি একটু যে কথাটি এখানে মাসুদ কামাল বললেন যে তাদেরকে ধরতে হবে, এই সরকার কেন ধরছে না, আর এখানে কারা আসলে উস্কানি দিচ্ছে বলে আপনি মনে করেন? ধরেন, আপনি যখন কাউকে মন্দির বানাতে বা মসজিদ বানাতে বাধা দিবেন, আমরা বিজেপির সমালোচনা করি, আমরা শুভেন্দু অধিকারীর সম্প্রতি পশ্চিমবাংলায় ভোট নিয়ে উনি যে ধর্ম নিয়ে উত্তেজনাকর কথা বলেছেন ওগুলা সমালোচনা করেছি। তাহলে এখন আমরা যদি বলি, কেউ যদি বলে যে এখানে কোনো মূর্তি থাকতে দেওয়া হবে না, মন্দির বানাতে দেওয়া হবে না, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে বা বিজেপির সঙ্গে ওই ভদ্রলোক বা ওই দলটির কোনো পার্থক্য রইল না। আর ধর্ম পালনের স্বাধীনতা সবার আছে, রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে। এবং আপনি যেমনটা বলেছেন যে বিএনপি যতবারই ক্ষমতায় আসে, 2001 সালে যখন ক্ষমতায় আসলো তখনও কিন্তু হুট করে এরকম একটা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীন সফরে ছিলেন, তিনি সম্ভবত বিমানে ছিলেন, ওই সময় 63টি জেলায় 504টি জায়গায় সিরিজ বোমা হামলা হয়েছিল। তো সেটা বিএনপির জন্য একটা, আমি মনে করি যে বড় ধরনের একটা নেতিবাচক অবস্থান তৈরি করেছিল আন্তর্জাতিক রাজনীতিতে, এবং তার জের কিন্তু বিএনপিকে টানতে হয়েছে দীর্ঘ সময়। তো এইবার আমার মনে হচ্ছে যে না, বিএনপি সতর্ক থাকবে, এবং যারা এই ধরনের বাধা দিচ্ছে বা উস্কানিমূলক কথাবার্তা বলছে, এবং এটা কিন্তু আপনি দেখবেন যে যখনই এই তৌহিদি জনতা মাঠে নামে, তাদের বিপরীত পক্ষ আবার মাঠে নেমে যায়, এবং দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা আছে কিনা আমরা জানি না, কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে সরকারকে, এবং সরকারকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা যেটা আপনি বললেন যে আমরা আশান্বিত হয়েছিলাম, এই জায়গায় কিন্তু একটা জিনিস বিএনপিকে সবসময় মাথায় রাখতে হবে, যে নির্বাচনটা গেল বিএনপি কিন্তু সবার ভোট পেয়েছে, শুধু যে একটা সুনির্দিষ্ট জনগোষ্ঠীর পেয়েছে তা বলা যাবে না। যেমন আমাদের এখানে শুধু বাঙালিদের ভোট পেয়েছে সেটা বলা যাবে না। বিএনপিকে যারা অবাঙালি আছেন পাহাড়ে বা সমতলে, তারা কিন্তু প্রচুর বিএনপিকে ভোট দিয়েছেন, সেই হিসাবে সব ধর্মের মানুষই বিএনপিকে ভোট দিয়েছে। তো সরকারি বিএনপি আছে, এইটাকে মাথায় রেখে বিএনপিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। করব দেখবো বলে যদি কালক্ষেপণ করা হয়, এটা কিন্তু খুব ভালো কিছু হবে না। আপনিও সেই আগের ঘটনার, প্রয়াত নেত্রী বেগম জিয়ার সময়ের যে ঘটনাটি ঘটেছে সেই সময়ের সেই রেফারেন্সটা টানলেন যে কতগুলো জায়গায় বোমা হামলা হলো। আপনার কাছে কি মনে হয়, যেগুলো কি আসলে একই কানেকশনে হচ্ছে কিনা, এখনো কি সেরকম কোনো ষড়যন্ত্র কাজ করছে? আমার কাছে মনে হয় যে বিএনপিকে আমরা যদি বিএনপির গঠনতন্ত্র এবং বিএনপির পলিটিক্যাল ফিলোসফিটা দেখি, বিএনপি কিন্তু একটা মধ্যপন্থী রাজনৈতিক দল পলিটিক্যাল ফিলোসফির জায়গা থেকে, কিন্তু বরাবরই বিএনপিকে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি একটা রাইট উইং ঘেঁষা বা ইসলামপন্থীদের প্রতি ঘেঁষা, একটা মৌলবাদের প্রতি সফট কর্নার সম্পন্ন একটি দল। এটার অন্যতম কারণ হচ্ছে যে এখন এই জায়গায় যে রাজনীতিটা হয়, আমরা যদি আউট অফ দ্য বক্স চিন্তা করি, এই তৌহিদি জনতা বা ইসলামপন্থীরা যখন মাঠে নামে, তখন আমাদের দেশের যারা সরকারে থাকেন বা রাজনৈতিক দলগুলো একটু দ্বিধায় ভোগেন যে এদের বিরুদ্ধে যদি আমরা শক্ত অবস্থান নেই, তাহলে হয়তো বা মুসলিম মেজরিটির ভোট হারাতে পারি। এই ভয়ের কারণে কিন্তু তারা অনেক সময় সিদ্ধান্ত নেন অথবা নেন না, যেটার কারণে কিন্তু আমি যেটা শুরুতেই বললাম 2001 সালে ওই ঘটনার পর বিএনপিকে ভুগতে হয়েছে। এখন আমি এই যে আজাদ পার্টি যেটা আসলে হাইকমিশন মুখে গেল, তাদের হাইকমিশন অভিমুখে মশাল মিছিল করতে গেল, তো এখানে এই আজাদ পার্টি তো আপনি জানেন জামাতের নেতারা এখানে আছেন, আবার এই যে রাম মূর্তিকে কেন্দ্র করে যে ঘটনাটি যেখানে সূত্রপাত হলো, সেটাও কিন্তু একজন জামাতের এমপির আসনে হলো। তাদের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? যেহেতু জামাত নেতার একটা, উনি তো জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, তো এই ঘটনাটা যখনই শুরু হয়েছে তখনই উচিত ছিল এটা তার ডিল করা, এবং এটা যেন বেশি দূর আগাতে না পারে সেই বিষয়ে তার ব্যবস্থা নেওয়া। উনি তো নেনই নাই, এবং যেটা আপনি বললেন যে হাইকমিশন অভিমুখে তারা আজকে মিছিল শুরু করেছে, এটা আমি মনে করি যে এমন একটা সময় শুরু করলো
যেটা আমরা যদি খুব খোলামেলাভাবে আলোচনা করি, ইন্ডিয়াকে একটা মাইলেজ দিবে, একটা প্রফিট ম্যাক্সিমাইজ করার সুযোগ দিবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী এখন চীনে যাবেন, সেখানে অনেকগুলো চুক্তি হবে, খুব সম্ভবত বাংলাদেশের সঙ্গে চীনের একটি সামরিক চুক্তি হতে পারে বা সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হতে পারে, বড় বড় প্রকল্প নিয়ে চুক্তি হতে পারে। আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে আসলে কিন্তু আমরা বিদেশি বিনিয়োগের কথা বলছি, বা ওই অর্থে আমাদের বাইরে থেকে ফাইন্যান্সিয়াল ফ্লোটা নাই। এখন আপনি যেইভাবেই বলেন, IMF এর লোন বলেন, বিশ্ব ব্যাংকের লোন বলেন, বা চীন থেকে বড় প্রজেক্টের অনুদানের ঋণ বলেন, আমাদেরকে আসলে ফরেন কারেন্সি ঢুকাতে হবে আমরা যদি ইকোনমিকে স্টেবল করতে চাই, আমাদের আমাদের রিজার্ভ যদি বাড়াতে চাই। আমি যতটুকু বুঝি পলিটিক্যাল সায়েন্স, সেটা ইনভেস্টমেন্টটা খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে এখানে। এই অবস্থায় এরকম একটা চুক্তিতে যাচ্ছে, তখন আপনি ভারত হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল করছেন, এবং ভারতের সঙ্গে ভারত কিন্তু আপনার যদি চীনের সঙ্গে টাই আপ হয়, ভারত সেটা স্বাভাবিকভাবে নেবে না, এটাই স্বাভাবিক রাজনীতিতে। সেই জায়গায় আরো ভারতকে উস্কে দেয়া, ভারতকে আরো গরম করে তোলা, সেটা তো আমার মনে হয় না বাংলাদেশের পক্ষে যাবে। এবং যারা এই মিছিলগুলো করছেন তারা আদৌ বাংলাদেশের পক্ষে কিনা এই বিষয়ে আমি সন্দিহান। রাইট, আমরা ঐক্যবদ্ধ সনাতনী সমাজ ব্যানারে যে আন্দোলন হচ্ছে, সেখান থেকে যে ধরনের থ্রেট দেওয়া হচ্ছে, একটি প্রদেশ আলাদা, হিন্দুদের আলাদা প্রদেশ গঠনের হুমকি দেওয়া হয়েছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ দেখলাম, অনেকে শেয়ারও করছে, সেই বিষয় নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে আমি মনিরা শারমিন, আমি আপনার কাছে আসি। আমরা তো বিরোধী জোট থেকে এরকমটা শুনেছি যে দেশ গঠনে সরকারকে সহযোগিতা করার কথা। তো এখন একটা গুরুত্বপূর্ণ সময়, আপনারা নিজেরাও বলছেন, এবং সেই সময়টাতে যখন সরকার আসলে ইনভেস্টমেন্টের দিকে, শ্রমবাজারের দিকে গুরুত্বের সাথে বিবেচনা করে শ্রমবাজারকে আরও বড় করা যায় কিনা, সব মিলেই তারা চেষ্টা করছে। আপনি জানেন কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং তারপর চীনে। তো সেই সময়টাতে এই যে ঘটনাগুলো ঘটছে, এ বিষয়ে আপনাদের অবস্থান কি? যেটা শুরুতে হয়েছে আপনার রাম মূর্তিকে কেন্দ্র করে, যেখানে রাম মূর্তি গড়তে দেওয়া হলো না, সেটাও আমি শুনতে চাই। সেখানে জামাতের সংসদ সদস্য আরও কঠোরভাবে সেটা ডিল করতে পারতেন কিনা, তার ভূমিকাকে কিভাবে দেখছেন, এবং এই যে আজাদ পার্টি যে চাচ্ছে ভারত হাইকমিশনের মুখে, সে বিষয়ে আপনার মন্তব্য শুনলেন। দেখেন, বিষয়টা হচ্ছে যে চীন সফরকে কেন্দ্র করে আমার ধারণা যে এই নানান ধরনের ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে, এবং আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোরিলেশন দেখতে পাই যে একেবারে এই যে চৈতালি চক্রবর্তীর নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য, এবং আজাদ পার্টির আবার হচ্ছে ভারতীয় হাইকমিশনের মুখে যাত্রা, এবং এই যে আমরা দেখেন রাম মন্দিরের এই বিষয়টা নির্মাণের থামিয়ে দেওয়া বা এইটা নিয়ে আসলে এত কথাবার্তা, আমি সবগুলোর মধ্যে এক ধরনের সম্পর্ক দেখতে পাই। আমাদের প্রথমেই আসলে একটু যদি আমরা দেখি যে এই চীন সফরটা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ সরকার চীন সফরে কি নিয়ে আলোচনা করবে, এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টা নিয়ে আলাপ হবে সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা এবং নিরাপত্তা সহযোগিতা এবং চীনা বিনিয়োগ। সুতরাং এই তিনটা বিষয় নিয়ে যদি বাংলাদেশ চীনের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে এবং এই সফরটা যদি সাকসেসফুল হয়, তাহলে সবচেয়ে অসুবিধা কাদের হবে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক একটা নতুন সমীকরণ কিন্তু বাংলাদেশের সাথে তৈরি হবে চীনের। সুতরাং এই জায়গাতে কিন্তু আমি যদি বলি যে এখানে কিন্তু প্রথমেই চীন সফর নিয়ে অস্বস্তিতে পড়েছিল ভারত, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এক ধরনের কুয়ালালামপুর হয়ে চীনে যাওয়ার একটা ব্যাপার, যে প্রথমেই ভারত সফর কেন করবে না বাংলাদেশ এই সরকার দায়িত্ব নেওয়ার পরে, এই ধরনের একটা কথা হচ্ছিল। এবং যেহেতু স্বাভাবিকভাবেই সরকার ভারত সফর করতে চায়নি, সেই জায়গা থেকে পরবর্তীতে অনুরোধ করা হয় যে চীন সফর করবে যখন সিদ্ধান্ত এসছে, তখন অন্তত চীন সফরটা যাতে প্রথমে না করে, তার আগে যাতে অন্য কোনো একটা দেশে সরকারের এই গমনটা হয় এবং পরবর্তীতে যাতে চীন সফর সবার আগে আসলে ভারতেই সফর করতে পারতেন প্রধানমন্ত্রী। না, মানে ভারতে আসলে সফর করবেন না, চীন সফরটা যাতে আগে হয়, এটা যখন সরকারের পক্ষ থেকে পরিকল্পনা, তো ভারতের জায়গা থেকে তাদের অবস্থান হচ্ছে অন্তত চীন সফরটা যাতে প্রথমে না হয়, তার আগে যাতে আরেকটা দেশের সরকার যে ভারতের পরামর্শ করেছে তার একটা অস্বস্তি তো আছে, খুব স্বাভাবিক। দেখেন, যখন আমরা কূটনৈতিক আলাপ আলোচনা করব, প্রত্যেকটা দেশের সাথে তো এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ আমাদের আছে। এখন একেবারে আপনি ওই কনসার্নটা বাতিল করে দিতে পারবেন না, মানে ভারত বিরোধিতা মানে কি তাদের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে না, একটা কথাবার্তার জায়গা থাকবে না? নিশ্চয়ই থাকবে। তো এটা একটা মানে একটা আমলে নেওয়ার মতো বিষয়। এবং দেখেন, এইখানে আমি যেটা দেখলাম আজকের রিপোর্টে, যে ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে এই অপসারণের দাবি, রাম মূর্তি অপসারণের দাবি, কিন্তু দেখেন রাম মূর্তিটা নিয়ে কিন্তু বেশ
অনেকদিন ধরেই কিন্তু আলাপ আলোচনা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখেন এই বিষয়টা এই মুহূর্তে খুব প্রকট হয়ে উঠলো। এবং এখানে আমার কাছে আরেকটা বিষয় মনে হয় যে দেখেন বাংলাদেশে কিন্তু মসজিদ মন্দির সব সময় ছিল, এবং এখানে কিন্তু একটা ধর্মীয় সম্প্রীতি এবং সহ অবস্থানের সংস্কৃতি বাংলাদেশে আছে সব সময়। তো এই সময় এই বিষয়টা কেমন কেমন করে প্রকট হলো, এবং সেক্ষেত্রে আসলে প্রশাসনের ভূমিকাটা কি, এবং সেইখানে আপনি যেটা বললেন যে দায়িত্বরত যে সেখানে যিনি এমপি আছেন তার আসলে ভূমিকাটা কি, এখানে আসলে তিনিও কি ব্যাপারটাকে এইরকমই দেখেন যে আর মানে মূর্তি তৈরি করতে দেওয়া হবে না, মানে তার নিশ্চুপ থাকাটা বা তার আসলে কিন্তু যাদের মুখ থেকে এত ভারত বিরোধিতা শুনি তারাই কেন তাহলে এত বেশি রিয়াকশন দেখাচ্ছে বা নেপথ্যে রিয়াকশনের নেপথ্যে তাদের ভূমিকাগুলি দেখেন বড় হয়ে দাঁড়াচ্ছে? আমারও এটা প্রশ্ন আর কি। দেখেন মানে এখানে মূর্তি তৈরি করা বা মন্দির ধরেন তৈরি করা, সাপোজ এটা আসলে ঠিক প্রসেসে হচ্ছে কিনা, দ্যাট শুড বি দ্য কোয়েশ্চেন। যে এখানে আসলে জমি ক্রয় থেকে শুরু করে জমি অধিগ্রহণ থেকে শুরু করে সকল পারমিশন আছে কিনা। এখন এখানে তো বাংলাদেশে যে মূর্তি করা যাবে না এমন তো বিষয় না, কিন্তু এই জিনিসটাকে আসলে যতটা না এই বিষয়টা মানে সত্যিকার অর্থে প্রভাব ফেলছে মানুষের মধ্যে, তার থেকে বেশি প্রভাব ফেলানো হচ্ছে নানান ধরনের উস্কানিমূলক প্রচারণা দিয়ে, এবং যেটা কিন্তু মানুষকে ভীতিকর একটা পরিস্থিতির মধ্যে তৈরি করছে যে এই যে বাংলাদেশ মনে হয় দখল হয়ে গেল। এবং এর সাথে সাথে দেখেন এই যে চৈতালি চক্রবর্তীর যে ধরনের কথাবার্তা যে হিন্দুদের কিন্তু আমরা একটা আলাদা প্রদেশ তৈরি করে ফেলবো আমরা যারা, এবং শুভেন্দু দাদা তারা বলেছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে আবার ফেরত আসবে, এই ধরনের কথাবার্তা কিন্তু এইগুলাকে আরো রসদ যোগায়। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এখানে সবচেয়ে আমার গাফিলতি মনে হয় যে এখানে যিনি আসলে সেই এলাকার এমপি এবং প্রশাসন কিন্তু চাইলেই সকল পক্ষকে নিয়ে বসে একটা মিটিং করে এখানে আসলে অসুবিধার জায়গাটা কোনটা এবং এখানে একটা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে, কিন্তু সেটাও আমরা কিন্তু খুব বেশি তদারকি দেখছি কিনা এটাও একটা প্রশ্ন। সেখানেও কিন্তু আমরা মানে ওই এলাকায় মানুষজনকে অ্যাপিজ করার যথেষ্ট রকম প্রচেষ্টা করা হয়েছে কিনা, এবং এই যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন এবং একটা ভীতিকর পরিস্থিতি মানে সাইবার স্ফিয়ারে হচ্ছে, এটাও কি বন্ধ করা সরকারের পক্ষ থেকে আসলে কি পরিকল্পনা? কারণ দেখেন সরকার তো আসলে বাংলাদেশে সাইবার সুরক্ষা আইনে একটি সংশোধনী নিয়ে আসবে সে বিষয়টা আমরা, হ্যাঁ, কিন্তু আমি স্পেসিফিক বলছি যে এই বিষয়টা নিয়ে সরকারের পক্ষ থেকেও যদি একটা বক্তব্য আসতো যে এইটা নিয়ে আপনারা সাধারণ মানুষের জন্য যে এটা নিয়ে আপনারা আসলে উদ্বেগের কিছু নাই, জিনিসটা আসলে এটা এক ধরনের বক্তব্য যদি আসতো তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এইটার যে প্রকটতা আমরা এই মুহূর্তে দেখছি সেটা কিন্তু কমে আসতো। এবং আমার কাছে মনে হয় কি যে দেখেন যে বিএনপি সরকার কিন্তু বাংলাদেশে প্রথম না, মানে এইবারই তারা প্রথম নতুন সরকার ক্ষমতায় আসছে ব্যাপারটা তো তা না। বিএনপি সরকার জানে যে আসলে কি মানে কোন সময় কি হয়। এই যে চীন সফর নিয়ে যদি এই ধরনের মানে সমালোচনা বা ষড়যন্ত্র হয় সেটা কিন্তু বিএনপি সরকার জানে। কিন্তু বিএনপি সরকার এবার প্রথম না হলো বিএনপি সরকারের জন্য এবারের যে পরিস্থিতিটা একদম ভীষণ রকম নতুন একটি পরিস্থিতি। কিন্তু আমি মনে করি না যে এটা 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 বিএনপি সরকারের মধ্যে এমন অনেক পুরানো মানুষজন আছে যারা কিন্তু এটা ফোর্সি করার জন্য মানে তাদের মানে সেই ক্যাপাবিলিটি আছে এবং তারা সেটা করতে পারে। আচ্ছা, আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকেও যদি একটা ক্লিয়ার স্টেটমেন্ট যেত তাহলে এই ধরনের মিস ইনফরমেশন এবং এই যে মানুষের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান আছে বাংলাদেশের হিন্দু মুসলমানের, এটা সাম্প্রদায়িক জায়গায়। কিন্তু এই যে ধরেন আপনাদের জোটেরই দল জামাত নেতারা যে এই যে আজাদ পার্টির সাথে অংশগ্রহণ করে এখন যাচ্ছে ঠিক এই সময়টাতে, এটাকে আপনারা এনসিপি থেকে আপনাদের এই বিষয়ে অবস্থান মানে আমি আসলে আজাদ পার্টির সাথে জামাতের মানে জামাতের নেতাদেরকে আমরা দেখেছি ওখানে, সেটা তারা যেতে পারে মানে দল হিসেবে আসলে তারা মানে যদি আসলে এই ধরনের কোনো মুভমেন্টে যায় সেটা কেন যায় সেটার মানে ব্যাখ্যাটা তারা দিতে পারবে। তবে আমার কাছে মনে হয় যে এই ধরনের বিষয় খুবই ডেলিকেটলি ডিল করা দরকার, মানে যেখানে আসলে একটা সাম্প্রদায়িক বিষয় চলে আসে এবং এটা আসলে আমরা কোনোভাবেই চাই না যে একটা কট্টরপন্থী জায়গায় হিন্দুরাও মানে ওইরকম করে যাক এবং মুসলিমরাও তারা না আমরা মূর্তি করতে দিব না, এই ধরনের কোনো একটা মুখোমুখি অবস্থানে না আসুক, এটাই আসলে প্রত্যাশা। ওকে, আমরা একটা বিরতিতে যুক্ত করতে চাই। উনি সঠিক বলেছেন যে এই মুহূর্তে উচিত আসলে সরকারের দ্রুত ইন্টারভেন করা, কারণ ঘটনা যাই ঘটুক শেষ পর্যন্ত দায়ভারটা কিন্তু সরকারকে নিতে হবে।